আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আমরা গত ক্লাসে কি দেখছিলাম স্যার, খেয়াল আছে? আমরা এই চ্যাপ্টারটাই পড়তেছিলাম, বা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? লাস্টে খেয়াল আছে সবার? একটু জানান তো। কয়েকটা ম্যাথ করাইছিলেন। আচ্ছা, আমরা টপিক কোনটা পড়ছিলাম স্যার? বিভব শক্তি, রাইট? জি। সবাই কি বিভব শক্তির কনসেপ্টটা কি বুঝতে পারছিলেন? একটু জানাবেন, যারা ক্লাসে আছেন সবাই কি বিভব শক্তির কনসেপ্টটা বুঝতে পারছিলেন? জি স্যার। তো আমরা আজকের ক্লাস শুরু করি বিভব শক্তি দিয়ে। আচ্ছা, আমি যদি আপনাদের থেকে কোশ্চেন করি যে একটা বস্তুর, আমি যদি আপনাদের থেকে কোশ্চেন করি, আমাদের একটা বস্তু, ধরুন আমি বললাম আপনাদেরকে যে ভূমির সাপেক্ষে কোনো বস্তু বিভব শক্তি 50 জুল, ঠিক আছে? ভূমির সাপেক্ষে কোনো বস্তুর বিভব শক্তি, কোনো বস্তুর বিভব শক্তি 50 জুল বলতে স্যার আপনারা কি বুঝছেন একটু জানাবেন তো আমাকে। ভূমির সাপেক্ষে কোনো বস্তুর বিভব শক্তি 50 জুল বলতে স্যার কি বুঝছেন? একটু কেউ বলতে পারবেন আমাকে, যে কোনো একজন? স্যার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভূমির সাপেক্ষে কোনো বস্তুর বিভব শক্তি 50 জুল বলতে আপনারা কি বুঝেন? গত ক্লাস আমরা বিভব শক্তি পড়ছিলাম না, এটা দ্বারা আসলে কি বুঝেন আপনি? রেসপন্স করবেন সবাই, যে কোনো একজন একটু জানাবেন। মেবি স্যার, আহ, বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি 50 জুল। ওইটা তো বুঝাচ্ছি, ওইটা তো আমরা জানি যে একটা বস্তুর বিভব শক্তি 50 জুল বলতে আমরা বুঝি যে ওই বস্তুর মধ্যে 50 জুল শক্তি সঞ্চিত আছে, যেটা সে যদি গতি প্রাপ্ত হয় তাহলে সে 50 জুল নিয়ে নেমে আসবে। আমি আপনাদের বুঝাই যে এই বস্তুটার, ধরেন এই উচ্চতায় আছে ভূমি থেকে, এটা আমাদের ভূমি। আচ্ছা, বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি যখন আপনি বলবেন যে একটা বস্তুর বিভব শক্তি 50 জুল, আপনি জাস্ট একটা বস্তুর বিভব শক্তি 50 জুল বলে দিলে হবে না, আপনাকে সাথে একটা রেফারেন্স বলতে হবে যে এই রেফারেন্সের সাপেক্ষে আমার একটা বস্তুর বিভব শক্তি 50 জুল। জিনিসটা একটু বুঝাই। আপনি যখন বলতেছেন একটা বস্তুর, হ্যাঁ বলেন। এটা কি ভূমি হতে এইচ দূরত্বে ভূমি হতে জি ত্বরণ বিশিষ্ট অ্যামভরের একটি বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি 50 জুল, হ্যাঁ, এমন কিছু? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, তো যেটা বুঝাচ্ছিলাম যে আমাদের একটা বস্তুর, আপনি যখন বলবেন যে একটা বস্তুর বিভব শক্তি 50 জুল, এটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট একটা সেন্টেন্সের মতো অ্যাক্ট করবে। কেন স্যার? কারণ একটা বস্তুর বিভব শক্তি, এটা কি আপনি ভূমি থেকে মাপতেছেন, নাকি ভূমি থেকে 10 কিলোমিটার বা 1000 কিলোমিটার উপর থেকে মাপতেছেন, এটা যদি আপনি না বলেন তাহলে আপনার বিভব শক্তির টার্মটা আসলে মানে এক্স্যাক্টলি ডিফাইন হয় না আর কি, বা সেন্টেন্সটা ফুলফিল হয় না এরকম। তো আপনি যখনই বলবেন যে কোনো বস্তুর বিভব শক্তি, তখন আপনাকে একটা রেফারেন্স লাইন, এটাকে বলা হয় রেফারেন্স লাইন, একটা রেফারেন্স লাইন দিয়ে দিতে হবে যে এই লাইনের সাপেক্ষে আমি এই বস্তুটার বিভব শক্তি মাপতেছি, ঠিক আছে? তো এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে আমার ভূমি। ভূমির সাপেক্ষে কোনো বস্তুর বিভব শক্তি 50 জুল জানতে চাচ্ছিলাম। এটা বলতে আপনারা কি বোঝেন? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে আমাদের এই বস্তুটার মধ্যে যে 50 জুল বিভব শক্তিটা আছে, ধরেন এই উচ্চতায় আছে, তো এর উপরে 50 জুল বিভব শক্তি, 50 জুল বিভব শক্তি সঞ্চিত আছে, মানে হচ্ছে এটা যখন নিচে নেমে আসবে, আমাদের বস্তুটা যখন নিচে নেমে আসবে, তখন সে 50 জুল কাজ করতে পারবে। 50 জুল কাজ করতে পারবে যখন সে নিচে নেমে আসবে। 50 জুল কাজ করতে পারবে যখন বস্তু নিচে নেমে আসবে।
সবাই কি বুঝতে পারছেন? অর্থাৎ তার মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে। এই শক্তিটা দ্বারা সে কি কাজ করবে? যখন সে নিচে নেমে আসবে, যখন বস্তু নিচে নেমে আসবে, তখন সে 50 জুল কাজ করতে পারবে। এটা দ্বারাই বোঝাচ্ছে হচ্ছে আমাদের বিভব শক্তি। সবাই কি বিভব শক্তির অন্তর্নিহিত, হ্যাঁ বলেন শুননা। বস্তুটি এইচ উচ্চতায় থাকার সময় কি 50 জুল শক্তি ব্যবহার করতে পারবে, মানে কাজ করতে পারবে সেই শক্তি দিয়ে? দেখেন, আচ্ছা শক্তির সংজ্ঞাটা কি স্যার আমাকে একটু বলেন তো। শক্তি বলতে আপনি কি বুঝেন? শক্তি এই টার্মটা আমরা কি শিখছিলাম? শক্তি বলতে আমরা কি শিখছিলাম? কাজ একটা করার সময়। বস্তুর কাজ করার ক্ষমতা, কাজ করার ক্ষমতা বা সামর্থ্য, এটাই বলেন। কাজ করার ক্ষমতাকে আমরা বলতেছিলাম শক্তি, নট কাজ করাটাকে আমরা বলতেছিলাম শক্তি, কাজ করার ক্ষমতাটাকে আমরা বলতেছিলাম শক্তি। দ্যাট মিনস যে এই বস্তুটা যখন এই উচ্চতায় আছে, তখন তার মধ্যে 50 জুল শক্তি সঞ্চিত আছে। দ্যাট মিনস সে এই 50 জুলটা দিয়ে একটা কাজ করতে পারবে, একটা কাজ করতে পারবে, একটা কাজ সে করতে পারবে ফর শিওর। এবং সে কাজটা হচ্ছে কি, যখন সে নিচে নামবে তখন সে সেই 50 জুলটা কাজে লাগাবে। আমি কি বুঝাইতে পারছি? মানে আমি বলতেছিলাম যে এইচ উচ্চতায় থাকার সময় কি এটা ব্যবহার করতে পারবে না, মানে নিচে নামলে কি শুধু ব্যবহার হবে? দেখেন, আপনি যখন শুধু বিভব শক্তি টার্মটা ডিফাইন করতেছেন, তখন সে সেখানে থেকেই, আপনি যদি এখানে কাজ করাতে চান আপনি এখানেও কাজ করাতে পারেন, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে যে তার এই উচ্চতায় থাকাকালে যে বিভব শক্তিটা আছে, সেটা সে একান্তই যখন সে নিচে নামবে তখন সে সেই কাজে ইউজ করবে। আমি কি বুঝাতে পারছি? জি। তাহলে স্যার আমরা বিভব শক্তির মেইন কনসেপ্টটা কি বুঝতে পারছি, যে আসলে শক্তি, শক্তি যে জিনিসটা, শক্তি হচ্ছে কি আমাদের কাজ করার সামর্থ্যটা, নট আমাকে ওই 50 জুল দিয়ে এখনই কাজ করতে হবে। শক্তি জিনিসটা হচ্ছে কি কাজ করার সামর্থ্য, যে আপনার থেকে কাজ করার সামর্থ্য আছে, নট দ্যাট আপনি এখনই কাজটা করতেছেন। আপনার মধ্যে সঞ্চিত শক্তি আছে, আপনি এটা দিয়ে পরবর্তীতে চাইলে কাজে লাগায় কাজ করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি। আচ্ছা, জি। আচ্ছা, ওকে। তাহলে আমরা বিভব শক্তি মোটামুটি জিনিসটা বুঝলাম। এরপর হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে, বা ধরেন আপনি জিনিসটাকে এইভাবেও চিন্তা করতে পারেন, যে ধরেন আমার এখানে একটা আমাদের এমজি ওজনের একটা বস্তু আছে, ঠিক আছে। আমাদের এই বস্তুটাকে ভূমি এমজি অভিকর্ষ বলে টানতেছে, রাইট। আমাদের বস্তুটাকে পৃথিবী এমজি অভিকর্ষ বলে নিচের দিকে টানতেছে, রাইট। এখন আপনি যদি বস্তুটাকে ফ্রিলি ছেড়ে দেন, তাহলে মানে এই পজিশন থেকে যদি আপনি বস্তুটাকে ফ্রিলি ছেড়ে দেন, তাহলে সে দূরত্ব অতিক্রম করবে কত, এইচ দূরত্ব না? জি। আচ্ছা, আপনি যদি এই বস্তুটাকে উপর থেকে ছেড়ে দেন, তাহলে সে এইচ দূরত্ব অতিক্রম করবে, এবং তার উপর প্রয়োগকৃত একমাত্র বল হচ্ছে কি স্যার, আমাদের অভিকর্ষ বল, যেটার পরিমাণ হচ্ছে এমজি। তাহলে স্যার আমি যদি আপনাদেরকে কাজের পরিমাণ বের করতে বলি, আপনারা কত বের করবেন বলেন তো? তার উপর বল গুণ সে কতটুকু সরণ করছে। এখন এমজি পড়তেছে নিচের দিকে, মানে এমজি বলটা প্রয়োগ হচ্ছে নিচের দিকে, সরণ হচ্ছে নিচের দিকে। যেহেতু দুইটাই নিচের দিকে, তাই আমাদের কোনো উপাংশের প্যারা নেওয়া লাগতেছে না। আমরা সিম্পলি লিখবো কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে স্যার বলেন তো, এমজি এইচ। আর এইচ। এই জন্য এটাই হচ্ছে আমাদের বিভব শক্তির পরিমাণ। সবাই কি বুঝতে পারছেন কনসেপ্টটা? সবাই কি বুঝতে পারছেন কনসেপ্টটা? জি স্যার। কেন জি। আমরা বিভব শক্তির ফর্মুলার ক্ষেত্রে এমজিএইচ করছিলাম? আচ্ছা, এরপর আমরা পড়বো স্যার গতিশক্তি। গতিশক্তি সিম্পলি আমরা গত ক্লাসে দেখছিলাম বা বলছিলাম, যে গতিশক্তি হচ্ছে একটা বস্তু যখন গতিশীল থাকে, তখন তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাকে আমরা বলতেছি গতিশক্তি, বা সে গতিশীল হওয়ার কারণে তার মধ্যে যে শক্তির সঞ্চালনটা হয় সেটাকে আমরা বলতে চাচ্ছিলাম গতিশক্তি। যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন এখানে আপনি একটা অবজেক্ট নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে। আমাদের এই বস্তুটা রাস্তায় আছে, আপনি এটার উপরে এফ বল প্রয়োগ করতেছেন। ধরেন আপনি এই বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করতেছেন, এতে ধরেন আমাদের বস্তুটা, এতে ধরেন আমাদের বস্তুটা এস পরিমাণ সরণ ঘটাইলো, ঠিক আছে। ধরেন আমাদের বস্তুটা এফ বল প্রয়োগ করার কারণে এস পরিমাণ সরণ ঘটাইলো। আচ্ছা, এক্ষেত্রে আপনি কি জানেন স্যার, আমাদের কি পরিমাণ কাজ হয়েছে? এমএস। মানে এফ এস, রাইট। এফ বল জি প্রয়োগ স্যার। করছি, তাহলে তার এস সরণ হয়েছে। তাহলে আমরা কাজ সমান কি জানবো স্যার, এফ এস, রাইট। আচ্ছা, এখন একটা জিনিস আমি একটু উপরে একটা জিনিস ক্লিয়ার করতে ভুলে গেছি, যে খেয়াল করেন এখানে আপনারা পাচ্ছেন ডব্লিউ সমান এম জি এইচ, আবার সেটাকে বলতে যাচ্ছে শক্তি। এখন আপনার মনে হতে পারে স্যার কাজ একটা টার্ম, শক্তি একটা টার্ম।
এই দুইটা এক হয়ে গেল কিভাবে? আসলে আপনি যদি এটা চিন্তা করেন যে কাজ করার ক্ষমতাটাই তো শক্তি, আপনি শক্তি ছাড়া, শক্তি জিনিসটা হচ্ছে কাজ করার একটা কম্পোনেন্ট, শক্তি ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। মেইন কনসেপ্টটা হচ্ছে এটা, আপনি শক্তি ছাড়া কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আমাদের কাজের একক যা জুল, শক্তির এককও জুল। ঠিক আছে, মানে শক্তি ছাড়া আপনি কোনো কাজই করতে পারতেছেন না, তাহলে কাজ করার জন্য আপনার মাস শক্তি লাগতেছে। এই জন্য হচ্ছে আমরা শক্তি এবং কাজের সূত্রগুলো এইভাবে বের করি আর কি। সবাই কি বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, ওকে। এখন আমরা গতিশক্তি দেখতেছিলাম, সবাই একটু ভালো মতো খেয়াল করবেন। আমরা বস্তুটার উপরে, এই বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করতেছি, ধরেন এটার ভর হচ্ছে এম, সমস্যা নেই। এবং এটার উপরে এফ বল প্রয়োগ করার কারণে তার সরণ হয়েছে এস। ধরে নেন এটা শুরুতে স্থির ছিল, আমাদের বস্তুটা ধরে নেন স্থির ছিল, স্থির অবস্থা থেকে আমরা এফ বল প্রয়োগ করার কারণে আপনি সিম্পলি জানেন কি বস্তুটা গতিশীল হবে। ধরেন এস দূরত্ব অতিক্রম করার পরে তার বেগ হয়ে গেছে ভি। ঠিক আছে, স্যার আপনার আচ্ছা, মাইক মিউট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন, এফ বল প্রয়োগ করার আগে আমাদের বেগ ছিল ইউ, এফ বল প্রয়োগ করার কারণে সে এস দূরত্ব সরণ করার পরে দেখলাম আমরা তার বেগ পাইছে ধরে নেন ভি। এখন খেয়াল করেন তো স্যার, আমরা যদি এখানে কৃত কাজটুকু বের করতে চাই, আমরা পাইছিলাম এফ গুণ এস, রাইট? আর এই এফটা, এফটা কত স্যার আমরা বলতে পারি? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়ছিলাম না? এই এফ এর সূত্র, যদি একটা বস্তু ইউ আদি বেগ এবং ভি শেষ বেগে পৌঁছাই এবং তার উপরে এফ বল প্রয়োগ হয়, আমরা তার জন্য স্যার নিউটনের সেকেন্ড ল কি পড়ছিলাম বলেন তো? স্যার আপনি আমি এফ ইজ ইকুয়ালস টু এম এ না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা লিখলাম যে এই কৃত কাজটাই সমান হচ্ছে আমাদের গতিশক্তি। ওকে, এবং গতিশক্তিকে আমরা এই কে দ্বারা ডিনোট করতেছি, যেহেতু গতিশক্তির ইংলিশ নাম হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, ওকে। এটা সমান আমরা লিখতে পারি এম এ ইন্টু এস। এখন এখানে এ এর ভ্যালুটা স্যার আমরা যদি বের করতে চাই, এখানে যদি স্যার আমরা এ এর ভ্যালুটা বের করতে চাই, এ, আপনি জানেন এখানে আমাদের আদি বেগ দিয়ে আছে ইউ, শেষ বেগ দিয়ে আছে ভি, ওকে। আর কি আছে স্যার দেখেন তো, সে এস দূরত্ব অতিক্রম করছে। এই চারটা মিলে স্যার কোন গতির সূত্র আসে একটু বলেন তো? is equal to is equal ইউ to প্লাস u হাফ। square plus 2s. হ্যাঁ, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টু এস, রাইট? তো আমরা শুরুতে ধরে নিয়েছিলাম আমাদের বস্তুটা স্থির ছিল এবং আমাদের বল প্রয়োগ করার পরে আমাদের বস্তুটা গতিশীল হয়েছে, তো অবভিয়াসলি আমাদের আদি বেগটা জিরো থাকতেছে। এখান থেকে আমাদের এ এর ভ্যালুটা কত আসে দেখেন তো স্যার, ভি স্কয়ার বাই টু এস আসে না? দেখেন তো সবাই একটু বুঝতে পারছেন কিনা? জি স্যার। Okay, এখন আমরা এ এর ভ্যালুটা এখানে পুট করি, দেখে কত আসে, এম গুণ ভি স্কয়ার বাই টু এস গুণ এস। এস এস কাটা যাচ্ছে, আমাদের কত আসছে গতিশক্তির ভ্যালুটা স্যার? mv square by 2. এম ভি স্কয়ার। এখান থেকে বেসিক্যালি আমাদের গতিশক্তির ফর্মুলা আসে হাফ এম ভি। স্যার এখানে গতিশক্তি সমান এমএস কেন হয়েছে? বুঝি নাই। গতিশক্তি সমান এমএস কেন হয়েছে? হ্যাঁ, কারণ আমরা বলছি যে একটা বস্তুর কাজ করার জন্য অবশ্যই শক্তি লাগবে এবং আমাদের কাজের আর শক্তির একক সেম, জুল। আপনি কাজ, এই যে গতিশক্তিটা আপনি অর্জন করতেছেন, মানে এই গতিশক্তি যদি আপনি কি করবেন, কাজই তো করবেন, রাইট? জি এই জন্য স্যার। আমরা ইন্টারচেঞ্জেবলি কাজ এবং শক্তিকে ইউজ করি। তো কাজ সমান যদি আপনি এফ এস লিখতে পারেন, এফ সমান কি আমাদের এম এ, তো ওইটাই পুট করছি আমি। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে স্যার আমাদের একটা গুরুত্বপূর্ণ কনক্লুশন আসে, সেটা হচ্ছে যে আমরা জানি একটা বস্তুর ভর তো সবসময় কনস্ট্যান্ট থাকবে, রাইট? আমরা একটা বস্তুর গতিশক্তি কিভাবে চেঞ্জ করতে পারি স্যার? আমরা যদি বেগটাকে বাড়াই, আমরা যদি বেগকে বাড়াই, তাহলে আমাদের গতিশক্তি বাড়বে, রাইট? কোন একটা নির্দিষ্ট বস্তুর জন্য। তো এটা থেকে স্যার আমরা যদি একটা সমানুপাতিক সম্পর্ক আনার চেষ্টা করি, আমরা লিখতে পারি ইকে প্রপোর্শনাল টু ভি স্কয়ার। এটা কি আমরা লিখতে পারি না? কারণ আমরা জানি যে সমান চিহ্ন তুলে দিলে আমাদের এখানে যে কনস্ট্যান্ট ভ্যালু গুলো আছে এগুলো আমরা সরাই দিতে পারি, যেটা ভেরিয়েবল ওইটার সমানুপাতিক লিখতে পারি।
তো এখান থেকে আমাদের আসতেছে কি স্যার, গতিশক্তি সমান, মানে গতিশক্তি বেগের বর্গের সমানুপাত। আমাদের কোনো বস্তুর গতিশক্তি, কোনো বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাত। তাহলে স্যার বলেন তো, আমাদের একটা ভরের বস্তুর গতিশক্তি যদি স্যার আমরা দ্বিগুণ করতে চাই, গতিশক্তি যদি স্যার আমরা দ্বিগুণ করতে চাই, তাহলে স্যার আমাদের বেগকে কত গুণ করতে হবে বলেন তো? 4 গুণ। 4 গুণ করতে হবে, বেগকে 4 গুণ করতে হবে। আর যদি স্যার আমরা বেগ দ্বিগুণ করি, বেগ দ্বিগুণ করি, তাহলে আমাদের গতিশক্তি কত গুণ হবে স্যার? গতিশক্তি একই থাকবে না? না, বেগ দ্বিগুণ করতেছি, সেম ভরের জন্য আমাদের কোন একটা বস্তুর বেগ দ্বিগুণ করতেছি, তাহলে আমাদের গতিশক্তি কত গুণ হয়ে যাবে? 4 গুণ। 4 গুণ হবে। এটাই, আশা করি সবাই এটুকু বুঝতে পারছেন। তার উপর কোনো কনফিউশন আছে একটু জানাবেন। স্যার গতিশক্তি তার বেগের সমানুপাতিক, বর্গের হ্যাঁ, সমানুপাতিক। হ্যাঁ, বেগের বর্গের সমানুপাত। দেখেন সবাই বুঝছেন কিনা। জি স্যার। Okay, এরপর স্যার আমরা গতিশক্তি রিলেটেড একটা দুটো প্রবলেম দেখার চেষ্টা করি। কোয়েশ্চেনটা লিখছি, সবাই সাথে সাথে লেখার চেষ্টা করি। আমাদের সেম একটা বস্তুর ভর ধরে নেন, দিয়ে দিলাম আমি 50 কেজি। একটি বস্তুর ভর 50 কেজি। ওকে, একে আমরা, একে 100 মিটার পার সেকেন্ড বেগে, 100 মিটার পার সেকেন্ড বেগে আমরা উপরের দিকে নিক্ষেপ করবো। উপরের দিকে নিক্ষেপ করলাম। ওকে, এখন আমরা জানতে চাচ্ছি যে 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পর তার গতিশক্তি কত। 3 সেকেন্ড পরে গতিশক্তি কত? দেখেন তো স্যার, এটা সবাই পারবেন কিনা। আমরা একটা বস্তুকে, আমরা একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছি, ঠিক আছে? তো মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছি। 3 সেকেন্ড পরে আমাদের বস্তুটা কোথায় থাকবে স্যার? ধরেন এই জায়গাতে আছে। 3 সেকেন্ড পরে এই পজিশন, 3 সেকেন্ড পর এই পজিশন। এখন আমরা 3 সেকেন্ড পরে গতিশক্তি জানতে যাচ্ছি। আপনাকে এখানে একটা বেগ দিয়ে দিছে, আপনি যদি 3 সেকেন্ড পরে আমাদের এই বস্তুটার বেগ কত জানতে পারেন, আপনাকে ভর দিয়ে দিছে এম, আপনি যদি ভিটা জানতে পারেন, তাহলে আপনি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, যেটা হচ্ছে আমাদের গতিশক্তির ফর্মুলা, সেটা দিয়ে ইজিলি আমরা গতিশক্তি বের করতে পারবো না স্যার? তার 3 সেকেন্ড পরে কি এই যে জি উপরে স্যার। জায়গাটায় বুঝি নাই। 3 সেকেন্ড পরে কি ওই যে ভি বেগের ওখানেই থাকবে নির্দিষ্ট জায়গায়? নির্দিষ্ট জায়গা বলতে বুঝি নাই। উপরে যে এখানে আসছে এখন বস্তুটা। হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে থাকবে কিনা, মানে এটা তো উপরের দিকে আপনি নিক্ষেপ করছেন, তাই না? জি স্যার, বলছিলাম যে 3 সেকেন্ড আচ্ছা, পর কি ওই আচ্ছা, জায়গায় যাই আচ্ছা, পৌঁছাবে? আচ্ছা, আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে স্যার আমাদের 3 সেকেন্ড পরে বস্তুটা কি আহ নিচে পড়তে থাকবে কিনা, এরকম কোনো কোশ্চেন? না না, একটা বস্তু উপরে আচ্ছা, নিক্ষেপ করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে একবার থামে না, 3 সেকেন্ড পর কি উপরে হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ, নির্দিষ্ট না, না, জায়গাতে না, না, দেখেন, দেখেন, আমরা কি পড়ছিলাম, আমরা যখন একটা বস্তুকে একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে নিক্ষেপ করি, আমরা জানি একটা সময় পরে গিয়ে সে একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, রাইট? জি এটা স্যার আমরা ওটাই জানি, বলছি। রাইট? একটা নির্দিষ্ট সময়ে গিয়ে সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, এবং এরপরে গিয়ে আমরা জানি, আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে বস্তুটা নিচের দিকে নামবে। এখন এই উচ্চতায় আমরা জানি কি স্যার, আমাদের বস্তুটার বেগ শূন্য হয়ে যায় না? জি হ্যাঁ। তো এখানে তো আমরা জানতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি 3 সেকেন্ড পরে গতিশক্তি কত। তো আমরা ধরে নিলাম যে বেগ হচ্ছে ভি, সেটা যদি জিরো হয় সেটা আমরা বের করে দেখবো। বুঝতে পারছেন? জি। ওকে, তো স্যার আমরা 3 সেকেন্ড পরে বেগটা কিভাবে বের করবো? আমাদেরকে টাইম দিছে টি, 3 সেকেন্ড। ভি বের করতে হচ্ছে, আমরা আদি বেগ জানি, ভি ইউ ইউ টি। আর কি লাগতেছে আমাদের? ত্বরণ লাগতেছে, যেটা জি, নিচের দিকে। এখান থেকে স্যার আমরা বের করতে পারি
এটি কিউ মাইনাস জিটি। এখান থেকে স্যার আমাকে একটু জানান তো কত আসছে আমাদের শেষ বেগটা। 100 মাইনাস 9.8 গুণ 3 কত আসছে স্যার? 70.6 হ্যাঁ 70.6 70 70.6 মিটার পার সেকেন্ড আসছে আমাদের 3 সেকেন্ড পরে বেগ, যেটা অবশ্যই জিরো না। যদি জিরো আসতো তখন আপনি সিম্পলি বলে দিতে পারতেন যে আমাদের গতিশক্তি হবে শূন্য, কারণ তখন তার বেগ শূন্য, বাট তখন তার একটা বিভব শক্তি থাকে। যাই হোক, আচ্ছা এখন খেয়াল করেন, এই বেগটা আমরা জাস্ট এখানে সিম্পলি ভি এর এখানে পুট করে দিলে আমরা গতিশক্তি পেয়ে যাবো, ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, যেখানে আমাদের ভি এর ভ্যালু হচ্ছে 70.6 মিটার পার সেকেন্ড, আর এম এর ভ্যালু হচ্ছে কত স্যার? 50। এখানে জাস্ট ভ্যালু গুলো বসান, আসবে 50 গুণ 70.6 স্কোয়ার। এটা জাস্ট রেজাল্টটা কত আসে একটু জানান তো আমাকে। 1,24,609। 1,24,609। এই পাইলাম আমরা আমাদের গতিশক্তি। সিমিলার একটা ম্যাথ আমরা দেখি, সবাই এই ম্যাথটা আশা করি বুঝতে পারছেন, রাইট? জি। আমরা সিমিলার একটা কোশ্চেন দেখি, যে একটু see, ধরেন সেম এক্সাম্পল দিই, একটা বস্তুর ভর 50 কেজি, এই বস্তুর ভর 50 কেজি, একে আমরা 100 মিটার উঁচু থেকে ফেলে দিছি, একে 100 মিটার, একে 100 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। একশো মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। এখন ফার্স্ট কোশ্চেন হচ্ছে 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর বস্তু গতিশক্তি কত? 3 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত? আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে 20 মিটার নিচে, 20 মিটার নিচে বস্তুর গতিশক্তি কত? দুইটা ডিফারেন্ট সিনারিও, সব একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। স্যার প্রথমটা একদম সিম্পল, সবাই পারবে না আশা করি, যে 3 সেকেন্ড পরে গতিশক্তি বের করার জন্য আমাদের লাগবে কি স্যার? 3 সেকেন্ড পরে তার বেগ কত, রাইট? জি। সিম্পলি আমরা আগের মতো যদি একটু ইমাজিন করি, যে আমাদের একটা বস্তুকে আমরা আচ্ছা খেয়াল করেন, আমরা সিনারিওটা কি দেখতেছিলাম, যে আমাদের একটা বস্তুকে আমরা 100 মিটার উঁচুতে রাখছি, ধরেন এটা হচ্ছে আমাদের হাইট। আর 3,200 বলেন। পঁয়ত্রিশ না? আম, দেখতেছি, ক্যালকুলেট করে দেখতেছি, জিনিসটাকে বুঝিয়ে দিই, যে 3 সেকেন্ড পরে আমাদের বস্তুটা ধরেন উপর থেকে যেহেতু ফেলাইছি, ধরেন এই পজিশনে আছে, এখন এই পজিশনে যদি আমরা বেগটা বের করতে পারি তাহলে আমরা গতিশক্তি পেয়ে যাচ্ছি, রাইট? তো আমাদের এখানে যেহেতু বস্তুটা 100 মিটার উঁচুতে ছিল এবং আদি বেগ সম্পর্কে কিছু বলা নাই, তো আমরা ধরে নিতে পারি যে আমাদের আদিতে বস্তুটা স্থির ছিল এবং তার উপর জি লাগতেছিল নিচের দিকে, এবং বস্তুটা সরানো হচ্ছিল নিচের দিকে। তো আমরা লিখতে পারি, এবং টাইম দিয়েছে কত স্যার? টি। টি 3 সেকেন্ড দিয়ে দিছে, আমরা ভি কিউ টি জানি আমরা, মানে সিম্পলি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি ফর্মুলা ইউজ করবো, কারণ আমাদেরকে এখানে টাইম জানি আমরা, আদিবেগ জানি 0। সিম্পলি ইউজিং দ্য ফর্মুলা আমরা এখানে পাচ্ছি কত? 9.8 গুণ 3। ভ্যালোসিটি কত আসছে স্যার আপনাদের? 29.। 29.4 মিটার পার সেকেন্ড, রাইট? দেখেন সবাই বুঝছেন কিনা। 3 সেকেন্ড পরে বেগটা কিভাবে বের করছে আশা করি সবাই বুঝতে পারছে। একটু জানাবেন, রেসপন্স করবেন। জি স্যার। Okay, তাহলে আমরা এই যেহেতু বেগটা পেয়ে গেছি, আমরা সিম্পলি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, এখানে এম এর ভ্যালু 50, ভি এর ভ্যালু 29.4,
কষায় আমাদের গতিশক্তিটা কত আসছে বলছিলেন স্যার? 21,609। 21,600। 21,609 চলে আসছে আমাদের গতিশক্তি। বাকি একটু করে দেখেন আসছে কিনা জান। আসছে স্যার। আমরা ফার্স্ট প্রবলেমটা ইজিলি বুঝতে পারলাম। এখন আমাদের সেকেন্ড কোশ্চেনটা বলছে যে 20 মিটার নিচে আমাদের বস্তুটার গতিশক্তি কত হবে, রাইট? 20 মিটার নিচে আমাদের বস্তুটার গতিশক্তি কত হবে, একটু খেয়াল করবেন সবাই ভালো মতো করে। Draw করে দিই। সেম এক্সাম্পলটাই নিই। তো আমাদের বস্তুটা এখানে ছিল, সে 20 মিটার নিচে নামছে, রাইট? প্রশ্ন বলছিল কি আমাদের বস্তুটা 20 মিটার নিচে নামছে। কত মিটার উঁচু থেকে ফেলানো হয়েছে বলা হয়েছে? হ্যাঁ, 100 মিটার উঁচু থেকে ফেলানো হয়েছিল। ওকে, সো আমরা বলতে পারি যে এটুকু হাইট ছিল আমাদের 100 মিটার, রাইট? ভূমি থেকে আমাদের এটুকু হাইট ছিল 100 মিটার। ওকে, সে ট্রাভেল করছে কতটুকু স্যার? 20 মিটার। আমাদেরকে এইটুকু ডিস্টেন্স দিয়ে দিচ্ছে কত স্যার? 20 মিটার, রাইট? তাহলে আমাদের বাকি ডিস্টেন্স কতটুকু স্যার? 60 মিটার, বাকি ডিস্টেন্স কত স্যার? 80 মিটার। 80 মিটার। কিন্তু স্যার আমরা যখন তাহলে আমাদের এখন 20 মিটার নিচে নামার পরে তার গতিশক্তিটুকু জানতে চাইছে। এখন আমরা স্যার এখানে কোন হাইটটা ইউজ করব বেগ বের করার জন্য বলেন তো স্যার? 80 মিটার নাকি 20 মিটার? 20 মিটার। 20 মিটার, কারণ হচ্ছে তার অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে 20 মিটার। মাঝে মাঝে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে স্যার আমরা আহ কোন উচ্চতাটা বের করব। এক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে আমরা গতিশক্তির ক্ষেত্রে সবসময় আমরা অতিক্রান্ত দূরত্বটা খেয়াল রাখবো। গতিশক্তির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হিসাব রাখবেন, অতিক্রান্ত দূরত্ব হিসাব রাখবেন, অতিক্রান্ত দূরত্ব। আর বিভব শক্তির ক্ষেত্রে বা অভিকর্ষীয় বিভব শক্তির ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ভূমি থেকে উচ্চতা কত। ধরেন আপনাকে আমি বললাম যে সেম কোশ্চেন আমাদের একটা বস্তু যেটা হচ্ছে 20 মিটার ট্রাভেল করছে, 100 মিটার উচ্চতে ছিল, তাকে ফেলে দেওয়ার পর 20 মিটার নিচে আসার পরে তার বিভব শক্তি কত, এটা আমি আপনার থেকে জানতে চাইছি। ধরেন আমাদের কোশ্চেনে আরেকটা প্রশ্ন আছে যে 20 মিটার নিচে বিভব শক্তি কত। তো 3 নাম্বার কোশ্চেনটার আনসার দিতে পারবেন কেউ? 20 মিটার নিচে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি যখন আমরা হিসাব করব তখন হচ্ছে আমরা ভূমি থেকে দূরত্ব হিসাব করবো, ভূমি থেকে দূরত্ব হিসাব করবো। ঠিক আছে? ওই যে আমরা এপি ইজ ইকুয়ালস টু এমজিএইচ করছিলাম না, এই এইচটা আমরা সবসময় কি দেখছিলাম স্যার? ভূমি থেকে ডিস্টেন্সটা স্যার, দেখছিলাম না? হ্যাঁ বলেন। আনসার কি 39,200 হবে বিভব শক্তি? আহ বিভব শক্তি ক্যালকুলেট করি কি তত আসছে, কিন্তু ক্যালকুলেট করে হুম নিতে স্যার। কোশ্চেন করবো। আচ্ছা, তো মেইন কনসেপ্টটা হচ্ছে আপনি যখন বিভব শক্তি বের করবেন, কারণ আপনাকে বলছে 20 মিটার নিচে বিভব শক্তি কত হবে, তখন আপনাকে ভূমি থেকে উচ্চতা দিতে হবে। যে আমাদেরকে 100 মিটার দিয়েছে, সে 20 মিটার নামছে, তাহলে আমার ভূমি থেকে উচ্চতা হচ্ছে 80 মিটার। তো আপনি এই হাইটটা ইউজ করে আমাদের বিভব শক্তিটা বের করে কত আসছে স্যার? এটা সবাই ক্যালকুলেট করে জানান তো। 39,200। 39,200। বাকিদের কি আসছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে স্যার আমরা বিভব শক্তি আসছে, আমাদের 3 নাম্বারটা সলভ হয়েছে। এরপর আমাদের 2 নাম্বারটা ছিল স্যার 20 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার গতিশক্তি কত। তো সিম্পলি আমাদের এখানে আমরা জানি যে শুরুতে যখন সে 100 মিটার উচ্চতা ছিল তার আদি বেগ ছিল 0। আমরা যদি 20 মিটার নিচে আসার পর তার স্যার, বেগটা বের করতে পারি তাহলেই স্যার আমাদের বের হয়ে যাচ্ছে গতিশক্তি, রাইট? স্যার গতিশক্তি 9,800 আসে। হ্যাঁ, 9,800 আসে। সবাই একটু বের করেন তো। 20 মিটার নিচে 20 মিটার নিচে আমাদের বেগ হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু, আমরা আদি বেগ জানি আর টি জানি। এখন আমাদের
খেয়াল করেন, আমাদের 20 মিটার নিচে লাগতেছে কি আমাদের শেষ বেগ। শেষ বেগ লাগতেছে, আপনি জানেন হাইট, তারপর আর কি জানেন স্যার, আদি বেগ জানেন। এখন কোন ফর্মুলা ইউজ করবেন স্যার, আপনি জিও জানেন, সো ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh, রাইট? কারণ বস্তুটা নিচের দিকে পড়তেছে এবং তার অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, এবং আপনি আদি বেগ জানেন, হাইট জানেন, মানে কতটুকু সে অতিক্রম করছে। সো এই ফর্মুলা ইউজ করে আপনারা সিম্পলি ভিটা বের করতে, রাইট? এখানে ইউটা যদিও 0, তো আপনি সিম্পলি গতিশক্তিকে 20 মিটার নিচে গতিশক্তি সমান লিখতে পারেন ই কে, গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, যেখানে ভি স্কয়ার ভ্যালু লিখতেছি কত স্যার, হাফ এম ভি স্কয়ার সমান 2gh। এইচ এর ভ্যালু কত স্যার, 20 না? দেখেন স্যার সবার আসছে কিনা, 9800। সবার কি আসছে স্যার 9800? স্যার এখন আমরা বিভব শক্তি পড়লাম, গতিশক্তি পড়লাম। আমাদের একটা বস্তুর মধ্যে সঞ্চিত বিভব শক্তি আর যখন সে গতিশীল থাকে তখন তার গতিশক্তি, এই দুইটা শক্তি মিলে, আমরা কি পড়ছিলাম স্যার, কি হয়, বিভব শক্তি আর গতিশক্তি, এই দুইটা মিলে স্যার আমরা কি পড়ছিলাম, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। হ্যাঁ ওটা আমরা যখন প্রকারভেদ পড়তেছিলাম তখন দেখাইছিলাম, রাইট, যে যান্ত্রিক শক্তির আন্ডারে গতিশক্তি আর বিভব শক্তি। তো একটা বস্তুর বিভব শক্তি আর গতিশক্তি, এই দুইটা জিনিস যদি স্যার আমরা যোগ করি তাহলে আমরা যে টার্মটা পাই সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি বা মোট শক্তি। যান্ত্রিক শক্তি স্যার এখানে ভি বা স্কয়ারের জায়গায় 2g লিখছেন। আচ্ছা, তাহলে স্যার আমরা যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি বলতেছি, তাই? এটাকে আমরা একটু যদি টার্ম দিয়ে ডিনোট করি, ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারি গতিশক্তির জন্য আমরা লিখি ই কে, আর বিভব শক্তির জন্য আমরা লিখি ই। আচ্ছা, কি কোশ্চেন করছিলেন স্যার, একবার বলুন তো। স্যার এখানে ভি স্কয়ারের জায়গায় 2g লিখছেন। আপনি কি এই লাইনটা দেখছেন স্যার? এই লাইনটা যখন বোঝাচ্ছিলাম আপনি কি না দেখছেন? স্যার আচ্ছা, খেয়াল করেন, না স্যার ওই আমরা নেটওয়ার্ক। বলতেছিলাম, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, খেয়াল করেন, 20 মিটার নিচে আমাদের বেগটা বের করা লাগছিল, রাইট? সো এই বেগ বের করার জন্য আমরা কি কি কোয়ান্টিটি জানেন, আদি বেগ জানেন যে 0, আপনি জানেন যে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করছে শুরু থেকে, আর আপনি জানেন তার জি নিচের দিকে। তো আপনি সিম্পলি ভি, ইউ, এইচ আর জি, এই তিনটা ফর্মুলা ইউজ করে কি লিখতে পারেন, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh। তো ইউ তো হচ্ছে 0, আমি ভি স্কয়ার জায়গায় সিম্পলি 2gh টা বসাই দিচ্ছি, বুঝছি স্যার। ঠিক আছে? Okay. তাহলে স্যার আমরা মোট শক্তিকে লিখতে পারতেছি যে মেকানিক্যাল এনার্জি সমান কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তো এখানে স্যার আমরা যদি একটু ট্রাই করি যে 20 মিটার নিচে যদি আমরা যান্ত্রিক শক্তিটা বের করতে বলি আপনাদেরকে আরেকটা কোশ্চেন দিয়ে, যে 20 মিটার নিচে যান্ত্রিক শক্তি কত, কি করবেন স্যার, সিম্পলি যে 9800, আর ওইখানে 20 মিটার নিচে বিভব শক্তি কত আসছিল স্যার, 39,200। 39,200, এই দুইটা just যোগ করলে যত পাবেন সেটাই হবে আমাদের আনসার। যদি যান্ত্রিক শক্তি বের করতে বলে তখন সিম্পলি দুইটা যোগ করে দিবেন, যে রেজাল্টটা পাবেন ওটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। আচ্ছা, okay. এখন আমরা পড়বো হচ্ছে স্যার শক্তির সংরক্ষণশীলতা নিয়ে। সবাই কি স্যার গতিশক্তির কনসেপ্ট গুলো বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার স্যার যখন আচ্ছা, যান্ত্রিক শক্তি বলবে তখন বৈভব শক্তি আর গতি শক্তিটা যোগ করে দিবে। আর আমরা আরেকটা জিনিস কি পড়ছিলাম স্যার, যে স্যার আমরা যখন বিভব শক্তি নিয়ে আলোচনা করতেছি তখন আমরা ভূমি থেকে উচ্চতা দেখতেছিলাম, আর যখন গতিশক্তি পড়তেছিলাম তখন কতটুকু দূরত্ব বা কতটুকু উচ্চতা সে ট্রাভেল করছে ওইটা দেখতেছিলাম, রাইট?
আমরা এখন পড়বো শক্তি সংরক্ষণশীলতা নীতি বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। শক্তির সংরক্ষণশীলতার সূত্র বা নীতি যেটাই বলেন, এটা আমাদেরকে বলে যে এনার্জি ক্যান নাইদার বি ডিস্ট্রয়েড, এনার্জি ক্যান নাইদার বি ডিস্ট্রয়েড energy can neither be created nor be destroyed. It can only transform from one form to another. It can only transform from one form to another. বা বাংলায় বললে যেটা হয় যে আমাদের শক্তির সৃষ্টি বা ধ্বংস বলতে কিছু নাই, এটা কেবল এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত। ঠিক আছে, আরেকবার বলতেছি, শক্তির সংরক্ষণশীলতা নীতি আমাদেরকে বলে যে শক্তির সৃষ্টি নাই, ধ্বংসও নাই, শক্তি শুধু এক ফর্ম থেকে আরেক ফর্মে ট্রান্সফার হয়। একটু সিম্পলি একটু চিন্তা করেন, আমরা যখন পড়তেছিলাম, শক্তির প্রকারভেদ পড়তেছিলাম, তখন কয়েকটা প্রকারভেদ এমন পড়ছিলাম যে এটার থেকে, এই শক্তিটা থেকে আমরা এই শক্তিটা পাচ্ছিলাম। লাইক আপনি যদি চিন্তা করেন যে আমরা রিমোটের ব্যাটারিতে কি করতেছি, ওইখানে রাসায়নিক শক্তিটা আপনাকে মানে আপনি রিমোট চাপতে পারতেছেন, রাইট? আপনি আর যদি সিম্পল এক্সাম্পল দিই, যে মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, আমাদের মহাবিশ্বে মোট শক্তির পরিমাণটা কনজার্ভ রয়েছে। এখানে কনজারভেশন দ্বারা যেটা বুঝাই, যে কনজারভেশন দ্বারা বুঝে সংরক্ষিত, সংরক্ষিত থাকা মানে কনস্ট্যান্ট থাকা। যে আমাদের জিনিসটা বলা হয় যে মহাবিশ্বে, মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ফিক্স, মোট শক্তির পরিমাণ ফিক্সড। অর্থাৎ আপনি কোনোভাবে মোট শক্তির পরিমাণ ফিক্সড বা কনজার্ভ, অর্থাৎ আপনি কোনোভাবেই শক্তির পরিমাণ বাড়াতে পারবেন, মানে ক্রিয়েট করতে পারবেন না শক্তি। আপনি হয় শক্তিকে এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট করুন। সিম্পল একটা এক্সাম্পল ধরতে পারেন, যে ধরেন আপনি হচ্ছে কয়েকটা কাঠখড় নিয়ে বা পাতা টাতা নিয়ে পুরাইতেছেন। এখানে আপনি কি করতেছেন, যে পাতার মধ্যে থাকা রাসায়নিক শক্তিগুলোকে, পাতার মধ্যে থাকা রাসায়নিক শক্তি, পাতার মধ্যে থাকা রাসায়নিক শক্তিগুলোকে আপনি তাপ দিয়ে ওকে, পাতার মধ্যে থাকা রাসায়নিক শক্তিগুলোকে স্যার আপনি তাপ দিয়ে তাপ শক্তিতে কনভার্ট করতেছেন, রাইট? জি এভাবেই হচ্ছে আপনারা মানে বেসিক্যালি শক্তির এক রূপ থেকে আরেক রূপে জাস্ট কনভার্ট করেন। আপনি কোনো প্রকার শক্তি ক্রিয়েটও করেন না, কোনো প্রকার শক্তি ডিস্ট্রয় করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের শক্তির মূল সংরক্ষণশীলতার নীতি। সবাই কি বুঝতে পারছেন শক্তির সংরক্ষণশীলতা নীতি কি বলে, বেসিক্যালি বলতে কি বুঝাই? জি ওকে, আমরা এখন একটা টাইপ দেখবো। টাইপ স্যার টাইপ এটা ওয়ান কি হচ্ছে আমাদের, বলেছে যে এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করা? বুঝি নাই। আচ্ছা, এখন আমরা দেখবো মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য শক্তির সংরক্ষণশীলতা নীতিটা খাটে কিভাবে, খাটে একটু দেখাবো। মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য কনজারভেশন অফ এনার্জি, খেয়াল করুন। আমরা দেখবো এখন মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিভাবে শক্তি কনজার্ভ থাকে। ধরেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আমাদের একটা বস্তু এই পজিশনে আছে, একটু ছোট করে নিই। ধরেন আমাদের একটা বস্তু এই পজিশনে আছে, সে এখানে স্থির অবস্থায় আছে। আমাদের বস্তুটা ধরেন এখানে স্থির অবস্থায় আছে, তাকে আমরা একটু পরে ছেড়ে দিই। ধরেন আমরা এটা পয়েন্টটার নাম দিই এই পয়েন্ট। আমরা জানি যে বস্তুটাকে ছেড়ে দিলে সে এই বরাবর পড়তে থাকবে, রাইট? অভিকর্ষ বলের প্রভাবে, রাইট? একটা সময় সে এই পজিশনে আসবে এবং একটা সময় গিয়ে সে গ্রাউন্ডে হিট করবে, রাইট? জি সব একটু ভালোভাবে খেয়াল করো। আমরা জানি কি, যখন এই পজিশনে থাকবে, ধরেন এটাকে বি পজিশন দিলাম, এটাকে সি পজিশন দিলাম, আপনারা জানেন যে এই বি পজিশনে থাকাকালে তার একটা বেগ থাকবে, রাইট? সি পজিশনে থাকাকাল, সি পজিশনে যখন সে আসবে
তখন আপনি জানেন সে ভূমিতে একটা বেগ নিয়ে আঘাত করবে, রাইট? এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, এখন ধরে নেন আমাদের বস্তুটা ভূমি থেকে এইচ উচ্চতায় আছে। ধরেন আমাদের বস্তুটা ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, ধরে দিলাম আমি এই উচ্চতাটা বলে দিলাম এইচ। ধরেন স্যার আমি এই উচ্চতাটা বলে দিলাম এইচ। ওকে, তাহলে স্যার আমাকে বলেন তো, আমি যদি এইটুক ডিস্টেন্স কে এক্স দ্বারা নাম দিই, এইটুক ট্রাভেল ডিস্টেন্স কে যদি স্যার এক্স দ্বারা নাম দিই, আমি বাকি ডিস্টেন্সটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি? বাকি ডিস্টেন্সটাকে আমি বলতে পারি এইচ মাইনাস এক্স না? জি। সো একদম আবার থেকে বলি, একদম শুরু থেকে বলি, খেয়াল করেন। আমাদের একটা বস্তু ছিল এ পজিশনে, যেটার আদি বেগ হচ্ছে 0। সে বি পয়েন্টে যাওয়ার পর সে ধরেন এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে, এতে সে ভি 1 বেগ প্রাপ্ত হয়েছে। এরপর সে আরো ডিস্টেন্স ট্রাভেল করছে, যেটা হচ্ছে এইচ মাইনাস এক্স, এবং এইচ মাইনাস এক্স ডিস্টেন্স ট্রাভেল করার পরে সে ভি 2 বেগে ভূমিতে আঘাত করছে। দেখেন সবাই সিনারিওটা বুঝতে পারছেন কিনা? Okay. এখন আমাদের বস্তুটা যখন এ পজিশনে ছিল, আমাদের বস্তুটা যখন এ পজিশনে ছিল, এই ক্ষেত্রে খেয়াল করেন এ পজিশনে থাকাকালে আমাদের বস্তুটার বিভব শক্তি কত? এ পজিশনে আমাদের বস্তুটার বিভব শক্তি কত? স্যার 0। সবাই একটু বল, সরি, স্যার সর্বোচ্চ বিভব শক্তি। উচ্চতার বিভব শক্তি 0 না? আমাদের বস্তুটা এইচ উচ্চতায় আছে, খেয়াল করো আমাদের বস্তুটা এ পয়েন্টে থাকা মানে হচ্ছে সে এইচ উচ্চতায় আছে ভূমি থেকে। বি পয়েন্টে থাকা মানে হচ্ছে সে ভূমি থেকে এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে, এটুক ডিস্টেন্স হচ্ছে এইচ মাইনাস এক্স। আর সি পয়েন্টে থাকা মানে সে ভূমি থেকে 0 ডিস্টেন্স। ঠিক আছে? Okay. তাহলে স্যার আমরা যদি এখন এ পয়েন্টে বিভব শক্তি শক্তি এমজিএইচ। বলতেছি, এমজিএইচ, তো আমাদের এ পয়েন্টে যেহেতু বস্তুটা ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, তো আমরা লিখতে পারি যে এ পয়েন্টে বিভব শক্তি ইপি সমান এমজিএইচ, রাইট? আমরা যদি এ পয়েন্টে স্যার গতিশক্তিটা বের করতে চাই, আমরা জানি গতিশক্তি ইকে সমান হাফ এম। আমাদের যেহেতু বেগটা হচ্ছে ইউ, আমরা লিখবো ইউ স্কয়ার। এখান থেকে আমাদের ইউ জানি আমরা 0। তাহলে আমাদের গতিশক্তি কত পাচ্ছি স্যার এ পয়েন্টে, এ পজিশনে? হাফ ইউ তো আমাদের 0, তাহলে আমাদের গতিশক্তি কত আসছে? 0। আচ্ছা, তাহলে স্যার আমরা এ পজিশনের জন্য যদি আমরা মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি বের করতে চাই, এ পয়েন্টে মোট শক্তি বের করতে চাই স্যার, তাহলে কত আসে বলেন তো? আমরা জানি মোট শক্তি সমান ই সমান, ধরেন ই এ দিলাম এটাকে, ই কে প্লাস ই, কত আসে স্যার? এমজিএইচ না? Okay. তাহলে আমরা এ পজিশনের জন্য মোট শক্তি বের করবো। আমরা এখন চেক করব যে মুক্তভাবে এই পরন্ত বস্তুটার ক্ষেত্রে এ পজিশনে যে মোট শক্তি, বি পজিশনেও কি সেম মোট শক্তি, এবং সি পজিশনেও কি মেইন মোট মানে সেম মোট শক্তি কিনা, এটা আমরা চেক করবো এখন, ঠিক আছে? Okay. এবারে বি পজিশনের ক্ষেত্রে আসি স্যার। হ্যাঁ বল স্যার, আমরা গতিশক্তি সমান কি পড়ছিলাম? আমরা গতিশক্তি পড়ছিলাম, গতিশক্তি সমান কি পড়ছিলাম স্যার? গতিশক্তি সমান হাফ গুণ একটা বস্তুর ভর গুণ তার যে বেগটা আছে সেটার বর্গ, রাইট? তো এই পজিশনে এ পজিশনে তার বেগটা কত? ইউ না? So আমরা জাস্ট এম ইউ স্টাইল লিখছি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে স্যার, আমরা এখন বি পজিশনের জন্য বিভব শক্তি বের করার চেষ্টা করি। স্যার বি পজিশনের জন্য আমরা যদি বিভব শক্তি বের করতে চাই, বলেন তো স্যার বিভব শক্তির আমরা কত লিখবো? ভূমি থেকে উচ্চতা কত স্যার বি পজিশনে? একটু জানাবেন, ভূমি থেকে স্যার আমাদের বি পজিশনের উচ্চতা কত? এক্স মাইনাস বলেন। এইচ মাইনাস এক্স। এমজি, এমজি ইন্টু এইচ মাইনাস এক্স হবে আমাদের বিভব শক্তি, রাইট? জি। তাহলে আমরা বি পজিশনে বিভব শক্তি পাইলাম। এখন আমরা বি পজিশনের গতিশক্তিটা বের করার চেষ্টা করি। বি পজিশনের গতিশক্তি, গতিশক্তি দেখেন, বি পজিশনের গতিশক্তি জানার জন্য আপনার জানা লাগতেছে ভি 1, রাইট?
কারণ আপনি গতিশক্তি সমান কি জানেন, এই পজিশনের বেগ, বেগের বর্গ আর গুণ ভর, রাইট? আপনি এই পজিশনের গতিশক্তি কত জানেন, হাফ ইন্টু এম ভি ওয়ান স্কয়ার, রাইট? জি। আচ্ছা, এই ভি ওয়ানটা আমরা কিভাবে বের করতে পারবো খেয়াল করেন। আপনি এ পজিশনে আপনি আদি বেগ কত জানতেন স্যার? 0। আপনি জানতে চাচ্ছেন ভি ওয়ান, আপনি জানেন যে বস্তুটা নিচের দিকে পড়তেছে, সো অবভিয়াসলি প্লাস জি করতেছে। আর কি জানেন স্যার বলেন তো? সে এক্স ডিস্টেন্স ট্রাভেল করছে, এক্স ডিস্টেন্স ট্রাভেল করে, এক্স ডিস্টেন্স ট্রাভেল করে সে বি পজিশনে আসছে, রাইট? স্যার, সবাই কি বুঝতে পারতেছেন? আমরা যখন ভি বের করতে যাচ্ছি তখন আমরা জানতে চাচ্ছি সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, সেটা হচ্ছে এক্স। এখন আপনি ডিস্টেন্স মানে ট্রাভেল ডিস্টেন্স কত সেটা জানেন এক্স, আপনি ভি ওয়ান বের করতে যাচ্ছেন, আপনি জানেন প্লাস জি ইমপ্লিমেন্ট হচ্ছে, তাহলে আপনি সিম্পলি কোন ফর্মুলা ইউজ করবেন বলেন তো? আগের মতো বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2gx। ইউ স্কয়ার প্লাস টু জি এক্স, রাইট? দেখেন এই লাইনে কারো কোনো কনফিউশন আছে? জি না। ওকে, তাহলে একটু ওকে, তাহলে খেয়াল করেন আমাদের কি আসতেছে। ভি ওয়ান সমান আমরা কি পাইছি, ভি ওয়ান স্কয়ার সমান পাইছিলাম ইউ ইউ স্কয়ার প্লাস টু জি এক্স। এখন আমাদের ইউটা আমরা জানি 0, তাহলে আমরা ভি ভি ওয়ান স্কয়ার সমান ডিরেক্ট লিখে দিতে পারি টু জি এক্স, রাইট? জি। আচ্ছা, আমরা জাস্ট এগুলো ভ্যালুগুলো পুট করি, হাফ এম ভি ওয়ান স্কয়ারের জায়গায় আমরা লিখলাম টু জি এক্স, টু টু ক্যান্সেল আউট হয়, আমরা পাচ্ছি কি স্যার, জাস্ট এম জি। দেখেন বিভব শক্তি সমান এম জি এক্স, এটুকুতে কারো কোনো আপত্তি, সরি গতিশক্তি সমান এম জি এক্স, এটুকুতে কারো কোনো আপত্তি আছে? না। ওকে, আমরা বিভব শক্তিটাকে একটু ভেঙে লিখি, এম জি এইচ মাইনাস এম জি এক্স। এখন আমরা যদি স্যার বি পজিশনে মোট শক্তি বের করতে চাই, বি পজিশনে মোট শক্তি বের করতে চাই, আমরা জানি এটাকে আমি ইবি দ্বারা নোটেট করি, ইবি সমান ইকে, মানে বি পজিশনে গতিশক্তি প্লাস বি পজিশনে বিভব শক্তি কত আসছে দেখেন তো স্যার। ইকে পাইছি আমরা এম জি এক্স, ইপি পাইছিলাম আমরা এম জি এইচ মাইনাস এম জি এক্স। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বি and পজিশনে মোট শক্তি আসতেছে কত, এম জি এইচ, রাইট? জি। তাহলে আমরা দেখলাম অলরেডি যে এ পজিশনে মোট শক্তি আর বি পজিশনে মোট যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি সেম আছে, দ্যাট মিনস শক্তি কনজার্ভ রয়েছে বি পজিশন পর্যন্ত। তো এখন সি পজিশনের জন্য খেয়াল করেন, সি পজিশনের জন্য আসি আবার, এই পাশে দেখাই। সি পজিশনের জন্য খেয়াল করেন তো স্যার, সি পজিশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি সি পজিশনের জন্য বিভব শক্তিটা বের করতে চাই, সি পজিশনের জন্য বিভব শক্তি বের করতে চাই, কত হবে বলুন তো স্যার? আমাদের সি পজিশনে ভূমি থেকে উচ্চতা কত স্যার, 0 না? জি। হ্যাঁ, তাহলে আমাদের বিভব শক্তি আসবে 0, আমাদের সি পজিশনে বিভব শক্তি আসলো 0, রাইট? হ্যাঁ। আর সি পজিশন যদি স্যার আমরা গতিশক্তি বের করতে চাই সেম আগের মতো করে, কত আসে দেখেন। আপনি সি পজিশনের ভি টু জানতে পারলেই, সি পজিশনের বেগ জানতে পারলেই আপনি কি জানতে পারতেছেন, গতিশক্তি জানতে পারতেছেন। তাহলে আমরা আগে ভি টুটা বের করি। ভি টু আপনি জানেন ইউ, ইউ জানেন, আপনি জানেন টোটাল ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে এইচ, আপনি যখন সি পজিশনে আছেন আপনি তখন এইচ ডিস্টেন্স ট্রাভেল করে ফেলছেন, রাইট? তাহলে আপনি সিম্পলি আগের মতো লিখতে পারবেন কি, ভি টু স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু জি এইচ, যেখানে এটা হচ্ছে আমাদের 0। দেখেন ভি টু সমান টু জি এইচ, ভি টু স্কয়ার সমান টু জি এইচ, এটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানেন? স্যার ভি টু স্কয়ার সমান টু জি এইচ, এটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানেন? জি স্যার। Okay. তাহলে আমরা গতিশক্তি সমান কি লিখতে পারি স্যার, ইকে সমান সি পজিশনে গতিশক্তি সমান লিখতে পারি হাফ এম ভি টু স্কয়ার সমান হাফ এম ভি টু স্কয়ারের ভ্যালু পাইছি টু জি এইচ, তাহলে টু টু গেল, আমাদের সি পজিশনে গতিশক্তি আসতেছে এম জি। ওকে, তাহলে আমরা সি পজিশনে যদি মোট শক্তি বের করতে চাই, মোট শক্তি বের করতে চাই সেম আমাদের আগের মতোই আসবে, মোট শক্তি সমান হ্যাঁ, ইকে প্লাস ইপি। হ্যাঁ,
mgh, 0 প্লাস mg। তাহলে স্যার আমরা কি বুঝলাম যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের শক্তির সংরক্ষণ সূত্রের প্রুফটা বেসিক্যালি আমরা দেখছি। তাহলে আপনাদেরকে যদি এরকম এখন আমি মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য ধরেন বি পজিশনে আপনি আপনাদের থেকে জানতে চাচ্ছে গতিশক্তি বা বিভব শক্তি কত, সবাই বের করতে পারবেন না? জি। ওকে। আর যদি বলি ধরেন মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা খাটে কি খাটে না, এটা যদি দেখাইতে বলি আপনারা কি পুরোটা প্রুফ করে দেখাইতে পারবেন? সবাই কি পারবেন যদি বলি জি। পুরোটা ব্যাখ্যা করে দেখাইতে? ও, না পারলেও সমস্যা নেই, দেখে নিন, প্রুফটা আমি নোট দিয়ে দেবো, দেখি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আচ্ছা, গতিশক্তির সূত্রটা স্যার আমরা কি পাইছিলাম? গতিশক্তির সূত্রটা স্যার আমরা কি পাইছিলাম স্যার একটু বলেন তো? হাফ ইকে ইজ এম ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, যেখানে এমটা হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুটার ওই সময়ের বেগ, রাইট? এখন আমাদের গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক আছে। ভরবেগ বা পি বলতে আমরা কি বুঝি স্যার? বস্তুর ভর আর বেগের গুণফল, রাইট? জি। আচ্ছা, তো আমাদেরকে যদি স্যার কোনো সময় বলে দেয় যে একটা বস্তুর ভরবেগ দিয়ে দিছে আপনাকে আর বস্তুটা ভর দিয়ে দিছে, আপনাকে বলছে বস্তুর গতিশক্তি বের করতে, আপনি চাইলে আরেকটা ফর্মুলা ইউজ করতে পারেন। ধরেন আমি ঠিকটা আপনাদেরকে দেখাই। এখানে যদি স্যার আমরা হাফ এম ভি স্কয়ার এর ক্ষেত্রে টুটা নিচে রাখি, এম ভি স্কয়ার, আমরা নিচে একটা এম নিই, উপর একটা ধরেন এম, ঠিক আছে? সেম হিসাব তাই না? উপরে একটা এম নিলাম, নিচে একটা এম নিলাম, সেম হিসাব। এখন এম আর এম গুণ হলে হচ্ছে এম স্কয়ার ভি স্কয়ার, আর নিচে থাকছে কত স্যার? 2m, রাইট? জি। আমি যদি ব্র্যাকেটে নিয়ে ফেলি এম ভি স্কয়ার কে, নিচে রাখি 2m, দেখেন তো স্যার আমি এখানে এই এম ভিটাকে ভরবেগ দ্বারা বা পি দ্বারা রিপ্লেস করে দিতে পারি না? হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি ইকে সমান পি স্কয়ার বাই 2। এটা হচ্ছে গতিশক্তির একটা ফর্মুলা। ধরেন আপনাকে যদি কোনো সময় ম্যাথ দিয়ে দেয় যে ভরবেগ দিয়ে দিচ্ছে, ভর দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি গতিশক্তি এই ফর্মুলা ইউজ করে বের করতে পারেন। ঠিক আছে? জি স্যার। ওকে, সবাই আশা করি এই সূত্রটা বুঝতে পারছেন। ওকে, এরপর আমরা হচ্ছে গতিশক্তি রিলেটেড একটা দুটো প্রবলেম দেখি। ও, আমি কোশ্চেনটা লিখতেছি, সবাই একটু সাথে সাথে লিখুন। 4000 কেজি ভরের একটা ট্রাক, 4000 কেজি ভরের একটা ট্রাক 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। Okay, 1000 কেজি ভরের 1000 কেজি ভরের একটা গাড়ি কত বেগে চললে কত বেগে চললে এর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ট্রাকটার গতিশক্তির সমান হবে। ট্রাকটার গতিশক্তির সমান হবে। সবাই একটু কোশ্চেনটা ভালো মতো বোঝার চেষ্টা করেন, কি দিয়ে আছে, আমাকে কি বের করতে হবে। প্রথমত বলছে 4000 কেজি ভরের একটা ট্রাক, যেটা হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, ওকে। এবং 1000 কেজি ভরের এবং 1000 কেজি ভরের একটা গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকটার গতিশক্তির সমান হবে। অর্থাৎ আপনি যদি ট্রাকটার জন্য গতিশক্তি ধরে নেন কে 1, ধরে নিলাম, আমি নাম দিয়ে দিলাম কে 1 ট্রাকটার জন্য গতিশক্তি, আর ধরেন গাড়ি যেটা আমাকে বলছে 1000 কেজি, সেটার জন্য ধরেন গতিশক্তি ধরে দিলাম কে 2। আমার প্রশ্ন অনুযায়ী আমাকে বেগ বের করতে বলছে, যেটার জন্য আমার কে 1 আর কে 2 সমান হবে। দেখেন সবাই কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা একটু জান। কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছেন? আমাকে এমন একটা বেগ বের করতে বলছে যেটার জন্য এদের দুজনের গতিশক্তি সমান হবে।
আচ্ছা, তো EK1 যখন লিখছি তখন হচ্ছে আমরা ট্রাক নিয়ে আলোচনা করতেছি। তো ট্রাকের জন্য যদি স্যার আমরা গতিশক্তি বের করতে চাই, আমরা জানি সিম্পলি হাফ ইন্টু এম, ট্রাকের ভর, ভি ট্রাকের ভর স্কয়ার। আর আমরা যখন গাড়ি নিয়ে আলোচনা করতেছি তখন তার গতিশক্তি কত, হাফ এম, ধরেন কার দিলাম, কার, আর ভেলোসিটি অফ কার স্কয়ার। দেখেন এই দুইটা লাইনে কারো কোনো প্রবলেম আছে কিনা? না। আপনার থেকে জানতে চাইছে ভিসি এর ভ্যালুটা কত, আপনার থেকে জানতে চাইছে ভিসি এর ভ্যালু কত। কোশ্চেনে জানতে চাইছে গাড়ির বেগ কত হলে গতিশক্তি দুটো সমান হবে। তা আপনি সিম্পলি এখানে হাফ হাফ ক্যান্সেল আউট করে দিতে পারেন। এম এর ভ্যালু এখানে হচ্ছে 4000, 4000, এখানে আছে কত, 1000, এটা তিনটা তিনটা কাটে দিচ্ছি, 4, ওকে, 4 ভিটি স্কয়ার টু ভিসি স্কয়ার। এখন ভিসি স্কয়ার সমান আমরা লিখতে পারি 2 ভি। এখন ভিটি কত দিছিল স্যার, 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে জাস্ট আপনি সিম্পলি গুণ করে দিলে পাচ্ছেন, সিম্পলি গুণ করে দিলে যত আসে তত। ভিটি কত, 54, 54 গুণ 2, দেখেন কত আসে স্যার। স্যার 30। ও আচ্ছা, আপনি মিটার পার সেকেন্ডে কনভার্ট করছেন। জি স্যার। ওকে, তাহলে স্যার এখান থেকে আমাদের ভ্যালোসিটি আসছে 30 মিটার পার সেকেন্ড। আর আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে স্যার মিটার পার সেকেন্ডে কনভার্ট করার ট্রিকটা কি ছিল? স্যার 3.6 দিয়ে ভাগ। 3.6 দিয়ে ভাগ। হ্যাঁ, সিম্পলি 3.6 দ্বারা ভাগ করে দিন, এটা আপনার হাতে দেখানো লাগবে না, জাস্ট কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের নিচে এটা দেখে দিলে হবে। ওকে, আমরা তাহলে এই ম্যাথটা আশা করি সবাই বুঝতে পারছেন কি চাইছে এবং কি অ্যান্সার করা লাগবে। ওকে, আমরা আরেকটা কোশ্চেন দেখি। ধরেন দিয়ে দিল 36 কিলোমিটার পার আওয়ার বেগে এরপরে গতিশীল, কোশ্চেন হয়েছে স্যার? স্যার। হ্যাঁ বলেন, বলেন। ও, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। 36 কিলোমিটার পার, হ্যাঁ বলেন রোকেয়া। স্যার ওই কোশ্চেনটা আবার একটু বুঝে দেন। তা কোনটা? এই কোশ্চেনটা আবার একটু বুঝে দেন। দেখেন স্যার, আমাকে 4000 কেজি ভরের একটা ট্রাকের একটা বেগ দেয়া আছে, ঠিক আছে। সিমিলারলি আরেকটা বস্তু যেটা হচ্ছে একটা এই গাড়ি। কোশ্চেনটা আবার একটু বুঝে দেন। এই যে 4000 করে। স্যার এখানে ইকুয়াল এমটি। রোকে আপনি কোন জায়গাটা বুঝতেছেন একটু জানাবেন আমাকে কুইক। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা দেখতে পারি। 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটা ট্রাকের, গতিশীল ট্রাকের গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে এটা দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে, সেটা হচ্ছে জানতে চাচ্ছে আপনার। কি পরিমাণ বৃদ্ধি করলে গতিশক্তি দ্বিগুণ হবে বা দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে, করলে এটা দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে। কোশ্চেনটাকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন সবাই। আমাদেরকে একটা বেগ দিয়ে দিছে, ধরেন এটা V1, ধরেন এটা V1। এখন বোঝা যাচ্ছে V1 বেগে গতিশীল ট্রাকের গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে বস্তুটার গতিশক্তি দ্বিগুণ হবে। দ্যাট মিনস বস্তুটা যখন V1 বেগে ছিল তার একটা গতিশক্তি ছিল, ধরেন সেটা EK1। তার বেগ ধরেন আপনি এক্স পরিমাণ বাড়াইছেন, ধরেন এক্সটা পরিমাণ বাড়াইছেন কিছু পরিমাণে, যার কারণে তার গতিশক্তি হচ্ছে ধরে নেন EK2। ওকে, এখন এই ইকে টুটা হচ্ছে EK1 এর দ্বিগুণ। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, বেগ কি পরিমাণ বৃদ্ধি করলে দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে। আমাদের বেসিক্যালি এক্স এর পরিমাণটা বের করা লাগতো আর কি, বেসিক্যালি বেগ কতটুকু বাড়ানো লাগবে ওইটা বের করা লাগবে, ঠিক আছে।
ধরেন আপনি এক্স পরিমাণ বারে বেগ পাইছেন ভি2, এখন এই ভি2 এর জন্য আপনি জানতেছেন যে তার গতিশক্তি হচ্ছে ইকে2, এবং এই ইকে2 কোশ্চেনে বলে দিচ্ছে যে ইকে2 আগের থেকে দ্বিগুণ হবে, দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে মানে কি, সে আগের থেকে দ্বিগুণ হবে। তো সিম্পলি ইকুয়েশন আসতেছে এইটা, ইকে2 সমান 2 ইকে1। দেখেন এই ইকুয়েশনে কারো কোনো প্রবলেম আছে? স্যার এই ইকুয়েশনে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ও, তাহলে আমাদের প্রথমত বেগ দেওয়া ছিল ভি1, এটার জন্য আমরা গতিশক্তি বের করতে পারি ইকে1। আর আমাদেরকে এক্স পরিমাণ বেগ বাড়াইতে হচ্ছে, বেগ বাড়াই ধরনের আমাদের বেগ হলো ভি2, বেগ ধরনের ভি2, এবং এই ভি2 এর কারণে তার দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন ইকে2 আমরা পাচ্ছি। এখন খেয়াল করেন ইকে2 এর জন্য আমরা লিখতে পারি হাফ, এম তো সেমই থাকতেছে যেটা আমাদের গাড়ি চেঞ্জ হচ্ছে না, তো ভি2 স্কয়ার ইকুয়ালস 2 টাইমস হাফ এম ভি1 স্কয়ার। দেখেন এটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? Okay, তো আমাদের এখানে এম এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, হাফ হাফ কেও আমরা চাইলে ক্যান্সেল আউট করে দিতে পারি। দেন হচ্ছে আমাদের থাকতেছে ভি2 স্কয়ার সমান 2 টাইমস ভি1 স্কয়ার, রাইট? এখন আমরা তাহলে আমাদের লাগতেছে কি, ভি2 বের করা লাগতেছে না? তাহলে আমরা ভি2 যদি জানতে পারি তাহলে আমরা ভি1 মাইনাস ভি2 করলে কি পরিমাণ বেগ বাড়ানো লাগতেছে এটা বের করতে পারবো। আমরা সিম্পলি লিখতে পারি 2 ভি1। এখন ভি1 এর ভ্যালু কত হচ্ছে 36, 36টাকে স্যার আপনি মিটার কনভার্ট করে নেন, কত আসে দেখেন। 10। 36 কে 10 আসে, সো 10√2 হচ্ছে আমাদের ভি2, 10√2 হচ্ছে আমাদের ভি2, 10√2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই বেগটা পাইলাম। এখন আমরা সিম্পলি ভি1 মাইনাস ভি2, বা ভি2 মাইনাস ভি1, ভি2টা যেহেতু বড়, ভি2 মাইনাস ভি1 করলে আপনি পাচ্ছেন কত, 10√2 মাইনাস 10, এইটুকু বেগ হচ্ছে আপনার বাড়ানো লাগবে। দেখেন সবাই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা একটু জানান। জি স্যার। স্যার আবার একটু বলেন। কোন জায়গা থেকে বলবো রোকেয়া? স্যার এখানে বিয়োগ করছেন কেন? কারণ আমাদের থেকে আমরা যে ধরছিলাম না এখানে আমাদের এক্স পরিমাণ বেগ বৃদ্ধি করা লাগবে, আমরা এই এক্স এর ভ্যালুটা বের করছি, যে এক্স পরিমাণ বাড়ানো লাগবে। আগে ছিল ভি1, এখন করছি ভি2, এটা আমার কতটুকু বাড়ানো লাগছে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? জি। ওকে, ওকে, আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। ওকে, আচ্ছা কোশ্চেনটা লিখি। নেক্সট কোশ্চেন আমাদেরকে দিয়ে দিছে হচ্ছে 5 গ্রাম ভরে 5 গ্রাম ভরে একটা গুলি, 5 গ্রাম ভরের একটা গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গিয়ে 2 সেন্টিমিটার একটা পুরো তক্তাকে ভেদ করতে পারে, সেন্টিমিটার পুরো তক্তাকে ভেদ করতে পারে। এ, 8 সেন্টিমিটার অনুরূপ একটা তক্তাকে, 8 সেন্টিমিটার অনুরূপ তক্তাকে ভেদ করতে গুলিটার কত গতিশক্তি লাগবে?
কত গতিশক্তি লাগবে। আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন। ওকে, একটা জিনিস আপনাদেরকে যখন কোশ্চেনটা বুঝাবো তখন যদি কোনো কনফিউশন থাকে সাথে সাথে কোশ্চেন করবেন, শেষ করার পরে কোশ্চেন করবেন না। কোশ্চেনের মাঝে যদি কোনো কোশ্চেন থাকে, আপনাদের প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু জানার থাকে, এটা সাথে সাথে বলবেন, ঠিক আছে? শেষ করার পর বলবেন না। আচ্ছা, খেয়াল করুন, কোশ্চেনটা দিছে কি স্যার, আমাদেরকে একটা ভর দিয়ে দিছে একটা গুলি। এই ভরের একটা গুলি 300 মিটার/সেকেন্ড বেগে একটা 2 সেন্টিমিটার পুরু তক্তাকে ভেদ করতে পারে। আচ্ছা, বলতে চাইছে যে 8 সেন্টিমিটার অনুরূপ তক্তাকে ভেদ করতে তার কত গতিশক্তি লাগে। এখন কত গতিশক্তির জন্য আপনার লাগবে কি বেগ, রাইট? আচ্ছা, তো আপনাকে সিম্পলি বেসিক্যালি যেটা বের করতে যে আপনার থেকে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে 8 সেন্টিমিটার অনুরূপ তক্তা ভেদ করার জন্য তার কত বেগ থাকা লাগবে। বুঝছেন? আমাদের জানা লাগতেছে 8 সেন্টিমিটার অনুরূপ তক্তা ভেদ করার জন্য তার কত, মানে তার কত বেগ থাকা লাগবে। আর সে 2 সেন্টিমিটার দ্বারা ভিজুয়ালাইজ করে দেখে আপনাদের। ধরেন এটা হচ্ছে আমাদের একটা 2 সেন্টিমিটার তক্তা, আর এটা ধরে নেন আমাদের একটা 8 সেন্টিমিটার তক্তা, ঠিক আছে? আমাদের গুলিটা আমাদের গুলিটা প্রথমে কত বেগ দিয়ে দিছিল? 300 মিটার/সেকেন্ড। 300 মিটার/সেকেন্ড, এবং এই বেগে সে 2 সেন্টিমিটার পুরো একটা তক্তা সে ভেদ করতে পারে। এখন জানতে চাইছি যে সেম গুলিটা দিয়ে সেম টাইপের তক্তা, কারণ অনুরূপ তক্তা বলছে, সেম টাইপ তক্তার আপনি 8 সেন্টিমিটার নিচ্ছেন, সেম টাইপ তক্তা আপনি 8 সেন্টিমিটার নিচ্ছেন, এখন এটার জন্য এখানে বেগটা কত হওয়া লাগবে এটা হচ্ছে আপনার থেকে জানতে। ঠিক আছে, সবাই কি কোশ্চেনটা বুঝতে পারছেন? তো সবাই কি কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা একটু জানান চট করে। জি স্যার। ওকে, স্যার ওকে। হ্যাঁ বলেন। প্রশ্নটা একটু ওকে, দেখাবেন। হ্যাঁ হ্যাঁ sure. এখন খেয়াল করেন, এখানে আপনাকে অনুরূপ তক্তা দিয়ে দিছে, মানে কি অনুরূপ তক্তাটা দিছে মানে হচ্ছে এই তক্তাটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এই তক্তাও সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ফার্স্ট অফ অল এটা বুঝছেন যে অনুরূপ তক্তা দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের সেম ম্যাটেরিয়ালে তৈরি, আমাদের বস্তু দুটা সেম ম্যাটেরিয়ালে তৈরি। তার মানে কি স্যার, 2 সেন্টিমিটার তক্তার ভিতরে সে যেরকম বাধা দানকারী বলটা পাবে, বাধা দানকারী যে বলটা পাবে, সেম টাইপের বাধা দানকারী বল সে এই 8 সেন্টিমিটার তক্তা থেকেও পাবে। কারণ এটা আমরা পড়ছিলাম, রাইট? তক্তা যদি ম্যাটেরিয়াল সেম হয় তাহলে ত্বরণও সেম হয়ে যায়। আমরা যখন গুলি গুলি এবং তক্তার ম্যাথ গুলো করছিলাম তখন খেয়াল আছে, আমরা বলতেছিলাম যে থ্রু আউট দা তক্তা এর ত্বরণটা সেম থাকে কেন? কারণ হচ্ছে সেম ম্যাটেরিয়াল। বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, তা আমাদের এক্ষেত্রে দুই ক্ষেত্রে বাধা দানকারী বলটা হবে সেম। বাধা দানকারী বলটা যদি সেম হয়, আচ্ছা এবার আমরা প্রথম কেসটা একটু দেখি। যখন সে 2 সেন্টিমিটার তক্তা ভেদ করতেছিল তখন তার গতিশক্তি কত ছিল ওটা আগে একটু বের করি। কারণ 2 সেন্টিমিটার তক্তা যখন সে ভেদ করতেছিল তখন তার গতিশক্তিটা আমরা বের করি, কত আসে দেখেন তো। কে 1 সমান যদি আমরা লিখি 12 mv², আমাদেরকে এম দিয়ে দিছে কত স্যার? 5 গ্রাম। এটাকে কেজিতে কনভার্ট করেন, দেন ভেলোসিটি দিয়েছে 300। 300 বসান, এখানে কত আসে দেখেন তো স্যার প্রথমের ক্ষেত্রে গতিশক্তিটা। স্যার এখানে আমাদের গতিশক্তিটা কত আসে একটু বলেন তো। 750। হ্যাঁ স্যার, স্কয়ার করেন না মনে হয়, শূন্য। স্যার 2250। স্যার 5 গ্রামকে কি 5 গ্রামে রেখে দিচ্ছেন না কেজিতে কনভার্ট করছেন? কেজিতে কনভার্ট করছিলাম তো। কত আসছে স্যার? 2250। আচ্ছা একটা সেকেন্ড। স্যার 225 আসে। হ্যাঁ 225 আসার কথা আমাদের। দুই, কার যেন কত আসছিল? 225। 225 আসবে। ক্যালকুলেটর বের করে দিচ্ছি। দেখ, আপনাদের 225 আসার কথা সবারই। তো আমাদের এই ক্ষেত্রে গতিশক্তি আসছে 225 জুল। এই জিনিসটা সিগনিফিকেন্সটা একটু বোঝার চেষ্টা করেন স্যার। 225 জুল মানে কি?
এই 225 জুল ইউজ করে আমাদের এই গুলিটা এই তক্তার বাধাদানকারী বলটাকে অতিক্রম করে সে 2 সেন্টিমিটার ক্রস করে বের হয়েছে, রাইট? আবার বলতেছি, খেয়াল করেন, সে এই গতিশক্তিটা ইউজ করে, এই গতিশক্তি ইউজ করে বাধাদানকারী বল, ধরেন আমি বাধাদানকারী বলের নাম দিলাম F, বাধাদানকারী বলকে অতিক্রম করে, বাধাদানকারী বলকে অতিক্রম করে সে 2 সেন্টিমিটার সরণ ঘটাইছে। দেখেন তো এই লাইনটা মেক সেন্স করে কিনা, বুঝছেন? সে এই 225 জনকে কাজে লাগাইয়ে এই 2 সেন্টিমিটার পথটা পাড়ি দিছে এই বাধাদানকারী বলটাকে অতিক্রম করে। অর্থাৎ সে এই গতিশক্তিটাকে কাজে লাগাইছে কি কাজে? কাজটা করছে কি, সে তক্তাটা ভেদ করতে পারছে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করেন, সে গতিশক্তি ইউজ করে সে বাধাদানকারী বলকে মানে অতিক্রম করে সে 2 সেন্টিমিটার সরণ ঘটাইছে। তাহলে খেয়াল করেন, এক্ষেত্রে আমরা যদি গুলিটার জন্য কাজ হিসাব করি স্যার, কত আসবে দেখেন তো? গুলির গুলি তো কাজ করছে, এটা আমরা শিওর যে সে 2 সেন্টিমিটার সরণ করছে, সে তক্তাটা ভেদ করতে পারছে। আমরা গুলির জন্য যদি স্যার কাজটা বের করি, কত আসে দেখেন তো স্যার? ডব্লিউ সমান এফএস লিখতে পারি না? এই কাজের জি জন্য স্যার। কতটুকু শক্তি লাগছে স্যার? তার গতিশক্তিটাই লাগছে না? এই কাজের জন্য তার গতিশক্তিটা লাগছে কিনা? মানে সে তার জি স্যার। গতিশক্তিটা দিয়ে এই কাজটা করছে কিনা? তাহলে আমরা এই দুইটাকে সেম লিখতে পারি। এখন আপনি এখান থেকে খেয়াল করতে পারেন যে আমাদের সরণটা আপনি জানেন কত স্যার? 2 সেন্টিমিটার বা 0.02। আমাদের গতিশক্তিটা আপনি জানেন কত? 225 জুল। আপনি কি এই বাধাদানকারী বলটা বের করতে পারবেন না এই ইকুয়েশন থেকে? আপনি এফ এর ভ্যালুটা বের করতে চাচ্ছেন এখন, বাধাদানকারী বলটা আপনি এস জানেন, ই কে জানেন, আপনি কি বাধাদানকারী বলটা বের করতে পারবেন না স্যার সবাই? সিম্পলি 225 এফ যদি আমরা বের করতে চাই, 225/0.02, দেখেন তো কত আসে স্যার? 11,250। 11,250 নিউটন আসছে। এবং যেহেতু আমাদের এই তক্তা দুইটা সেম, আমাদের তক্তা দুটো অনুরূপ তক্তা বলছে, সেহেতু আমাদের বাধাদানকারী বলটাও সেম থাকবে, যে কারণে এখানে যেরকম ত্বরণ থাকবে এখানেও সেম ত্বরণের, মানে সে বাধাটা পাবে সেম, কারণ এখানে ম্যাটেরিয়াল গুলো সেম। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা সেম বাধাটাকে ইউজ করব এখন সেকেন্ড তক্তার জন্য। আমরা সেকেন্ড তক্তার জন্য সেম কনসেপ্টটাই আবার ইউজ করব, যে আমাদের এই গুলিটা, একটু যদি কালার চেঞ্জ করি, আমাদের এই গুলিটা ধরেন বিবেক যে তক্তার ভিতরে ঢুকছে, এতে সে কাজ করবে কি, সে তার গতিশক্তি গতিশক্তি হাফ এমভি স্কয়ার দিয়ে সে কাজ করবে কি, সে 8 সেন্টিমিটার তক্তা অতিক্রম করবে, তক্তা মানে তক্তা ভেদ করবে আর কি, simply 8 সেন্টিমিটার তক্তা ভেদ করবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনার থেকে যদি আমি একটু কোশ্চেন করি যে স্যার, আপনারা আমাকে বলেন তো এই ক্ষেত্রে আমাদের কিরকম কাজ হচ্ছিল? আপনার থেকে যদি জিজ্ঞাসা করি এই ক্ষেত্রে আমাদের কিরকম কাজ হচ্ছিল, মানে ধনাত্মক না ঋণাত্মক না কিরকম কাজ হচ্ছিল, যদি জিজ্ঞাসা করি কেউ বলতে পারবেন? পজিটিভ কাজ। পজিটিভ কিভাবে হবে হুম। স্যার? ধনাত্মক হবে। সরণ হচ্ছে সামনের দিকে, বাধাদানকারী বল হচ্ছে বিপরীত দিক, তো এই ক্ষেত্রে আমাদের ঋণাত্মক কাজ হচ্ছিল। ঠিক আছে, আচ্ছা, জাস্ট এটা একটু কনসেপ্ট ক্লিয়ার রাখলাম আপনাদের, যে আপনি সরণ ঘটাচ্ছেন সামনের দিকে, বাধাদানকারী বল দিচ্ছে বিপরীত দিকে, তো অবশ্যই এখানে ঋণাত্মক কাজ হচ্ছে। আচ্ছা, এটা আমাদের কনসেপ্ট না, আমাদের কাজ হচ্ছে এখন গতিশক্তিটা বের করা, যে ক্ষেত্রে আমরা জাস্ট ধনাত্মক মানটা নিয়ে কাজ করব। কারণ আমরা যখন কাজ নিয়ে কাজ করতেছি তখন হচ্ছে আমাদের স্কেলার ভ্যালু গুলো নিয়ে কাজ করতে হবে, রাইট? আমাদের এখানে ভেক্টর মানে ফোর্সটা যে নেগেটিভ দিকে আসতেছে এটা আমাদের কোনো আসলে ভ্যালু নেই, কারণ আমাদের কাজ স্কেলার আসে, পড়ছিলাম আমরা, রাইট? মানে শক্তিটা। এখন খেয়াল করেন, আমরা
তাহলে সেম এটার জন্য লিখতে পারি যে আমাদের সেকেন্ড ক্ষেত্রে 8 সেন্টিমিটার তক্তা যখন বলতেছিলাম, তখন সেক্ষেত্রে আমরা কাজ লিখতে পারি, সে কাজ করতেছে কত, ফোর্স বাধাদানকারী বল গুণ তার সরণ, এটা সমান আমরা লিখতে পারি তার গতিশক্তি। সেম আগের মতো। দেখেন তো সবাই এই লাইনটা বুঝছেন কিনা? ওকে, জি এখন এখানে আপনি স্যার। ফোর্সটা জানেন, 11,250 নিউটন বাধা সে পাবে তক্তার ম্যাটেরিয়াল থেকে। আর সরণ হচ্ছে কত স্যার, 8 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.08, এখান থেকে হাফ। এম জানেন আপনি কত, 0.0005। ওকে, দেন বেগটা হচ্ছে আপনার জানা লাগছে। আপনি এখানে সিম্পলি ভি এর ভ্যালুটাই জানতে চাচ্ছেন, জাস্ট এগুলোকে ওই পাশে নিয়ে যান, এটাকে নিচে নিয়ে যান, দেন ক্যালকুলেট করে আমাকে ভি এর ভ্যালুটা একটু জান। সবাই কি বুঝতে পারছেন যে আমাদের কোশ্চেনের কনসেপ্টটা কি? তো এখান থেকে আমাদের বেগটা কত আসছে কেউ কি বলতে পারবেন? 94.8। স্যার 600। তিন লক্ষ 60,000। তো সবার কি 600 আসছে দেখেন তো? স্যার স্যার আমার 600 আসছে। 94.86 আচ্ছা, আসছে। ক্যালকুলেটর দেখেন না, আপনাদের ক্যালকুলেটরের ক্যালকুলেশন কোথায় ভুলেছে একটু দেখেন। 600 আসছে না সবার? জি স্যার। ক্যালকুলেশনটা একটু দেখেন সবাই, আশা করি সবাই বুঝবেন। তাহলে আমাদের বেগটা আসছে কত, 600। এভাবে আপনাদেরকে মানে জিনিসগুলো একটু থিঙ্ক করতে হবে আর কি। সবাই কি থিঙ্কিং প্রসেসটা বুঝতে পারছেন কিনা একটু জানেন? তাহলে আমাদের বেগ আসছে কত, 600 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আপনি সিম্পলি গতিশক্তিটা বের করতে পারেন, বা সিম্পলি আপনি চাইলে তার শক্তিটা এখান থেকে বলতে পারতেন যে আমাদের চাইছে যেহেতু গতিশক্তিটা কত হবে, 8 সেন্টিমিটার অনুরূপ তক্তাকে ভেদ করতে গরুটা কত গতিশক্তি লাগবে। তো আপনি দেখতেছেন যে এখানে গতিশক্তি সমান হাফ এম বি স্কয়ার সমান এফ এস। তো এখানে জাস্ট এই দুইটা গুণ করে দিলে আপনি বলতে পারতেন যে তার গতিশক্তি এত। বা যদি ধরুন কোশ্চেন আপনাকে বলছে, ধরুন আমি কোশ্চেনে দিয়ে দিলাম বেগ কত হবে, কত বেগ লাগবে, বেগ কত লাগবে, তখন হচ্ছে এখানে সিম্পলি আপনি এইভাবে দিবেন 600 মিটার পার সেকেন্ড পাইছেন, ওটা বের করে দিবেন। এবং মেক সেন্স করতেছে না যে আমাদের 300 মিটার পার সেকেন্ড দিয়ে সে 2 সেন্টিমিটার তক্তা ভেদ করছে, এখন 600 মিটার পার সেকেন্ড দিয়ে সে 8 সেন্টিমিটার তক্তা ভেদ করছে, দ্যাট মিনস আমাদের ম্যাথ। আশা করি সবাই ক্লাসে যে সকল প্রবলেম আমরা দেখছি তো সবাই আমরা বুঝছি। কারো কি কোথাও কনফিউশন আছে আজকের ক্লাসে? জি না। আজকের ক্লাস মোটামুটি এতটুকুই ছিল। আহ নেক্সট ক্লাসে আমরা বাকি আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো, শক্তির সংরক্ষণশীলতার সূত্র এবং ক্ষমতা সংক্রান্ত। সবাই একটু দেখবেন, তাহলে আমাদের নেক্সট ক্লাস তারা শুরু। ওকে, আল্লাহ হাফেজ সবাই। আর রোকেয়া, রোকেয়া আপনি কি শুনতে পাচ্ছেন? রোকেয়া, আপনি কি ক্লাসে আছেন? আছি স্যার। একটা জিনিস, যদি ক্লাসের কোনো একটা প্রবলেম বুঝতে সমস্যা হয়, যেটা আমি একবার অলরেডি বুঝাই ফেলছি, সেক্ষেত্রে আপনি করবেন কি সেটা, যদি এমন হয় যে এটা আমার আবার রিপিট করার সুযোগ থাকে তাহলে বলবেন, সমস্যা নেই, এটা রিপিট করে দিব। আর যদি মনে হয় যে আমি মানে এটা শেষ করে আরেকটা প্রবলেমে চলে গেছি, সেক্ষেত্রে আপনি এটা রেকর্ডিং থেকেও দেখে নিতে পারেন, আপনাদের ক্ষেত্রে রেকর্ডিং প্রোভাইড করা হয়, রাইট? জি স্যার। একটু স্যার রেকর্ডিং থেকে আমাদের দেখে নিবেন। ফিজিক্স ক্লাসটা 7টা পর্যন্ত। বুঝিনি স্যার। স্যার ফিজিক্স ক্লাসটা আগামীকাল থেকে 7টা 15-তে দিলে হয় না?
আচ্ছা, ক্লাস টাইমের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার একটু মোর্শেদ ভাইয়ের সাথে কথা বলেন, আমি হচ্ছে মোর্শেদ ভাইয়ের সাথে কথা বলবো 7:15 নিয়ে যায়। ঠিক আছে? জি স্যার। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।